আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আজকের বাংলা মহামারাথন ক্লাসে। এক ক্লাসেই বাংলার সকল গদ্য আজকে আমরা পড়ে ফেলবো। তোমরা দ্রুত জয়েন করে ফেলো সবাই, এবং বন্ধু বান্ধবদের মেনশন করো, শেয়ার দাও ক্লাসটি, এবং আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাও। তোমরা দ্রুত জয়েন করে ফেলো সবাই এবং বন্ধু বান্ধবদের মেনশন করে ফেলো। আজকে আমরা এক ক্লাসেই বাংলা প্রথম পত্রের সমস্ত গদ্য পড়ে ফেলবো আজকের মহাম্যারাথন ক্লাসে। সো আর দেরি না করে দ্রুত সবাই জয়েন করো এবং সবাইকে মেনশন করো। আজকে আমরা বাংলা মহাম্যারাথন ক্লাসে বাংলা প্রথম পত্রের সমস্ত গদ্যগুলো শেষ করে ফেলবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তাসনিম, অর্বা, আশা করি সবাই ভালো আছো। দ্রুত সবাই বন্ধু বান্ধবদের মেনশন করো এবং ক্লাসটি শেয়ার করে আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দাও। জি, আজকে এমসিকিউ সলভ করা হবে, সাথে সিকিউ এর আইডিয়া দিয়ে দেওয়া হবে, মানে পুরো গদ্য কভার হয়ে যাবে আর কি। আর 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। তোমরা দ্রুত সবাই জয়েন করে ফেলো এবং বন্ধুদের মেনশন করো। আজ একটু পরে শুরু করে দেবো আমাদের আজকের ক্লাসটি। ওয়ালাইকুম আসসালাম হাবিবুর। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আজকে ক্লাসটা শুরু করে দিব। তো সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে কনফার্ম করো, আমরা তাহলে শুরু করে দিব আজকের ক্লাসটি। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। তো আজকে বাংলা প্রথম পত্রে ওয়ান শট এমসিকিউ প্লাস তার সাথে আমরা সিকিউ এর ধারণাটাও দিয়ে দিব, মানে কিভাবে অ্যান্সার করতে হবে বা কোন টপিক থেকে কি ধরনের সিকিউ আসতে পারে। প্রথমে আমরা অপরিচিতা থেকে দেখব। আমাদের প্রথম কোশ্চেন আসছে, আমি পড়ে দিচ্ছি তোমাদের জন্য। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। কে কার রূপের বর্ণনা দেয়া হয়েছে এভাবে, সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। অর্থাৎ অপরিচিতা গল্পে কার রূপের বর্ণনা এভাবে দেয়া হতে পারে। আমি অপশনসগুলো দিচ্ছি: বিলাসী, আহ্লাদী, জমিলা, কল্যাণী। তোমরা কমেন্ট করে উত্তরটি জানাও। আমি আবার প্রশ্নটি পড়ে দিচ্ছি। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্দটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। তো উত্তর কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি অপশনস বলে দিচ্ছি: বিলাসী, আহ্লাদী, জমিলা, কল্যাণী।
অর্বা কমেন্ট করেছে একের ডি। বাকিরাও দ্রুত কমেন্ট করে জানাইতে থাকো। আচ্ছা, আমি সলভ করে দেই। এটা যেহেতু অপরিচিতা গল্পের প্রশ্ন এবং অপরিচিত গল্পের নায়িকা হচ্ছে কল্যাণী, সুতরাং লেখক কল্যাণীর রূপের বর্ণনা বা তার ব্যক্তিত্বের বর্ণনা দিতে গিয়ে এই উপমাটির ব্যবহার করেছেন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কল্যাণী। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত অর্থাৎ গ্রন্থি বন্ধন বা যাকে ইংলিশে বলে ক্লাইম্যাক্স কোনটি? অপশন হচ্ছে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির লক্ষণ, ট্রেনে কল্যাণীর সাক্ষাৎ লাভের মুহূর্ত, শ্যাকরা কর্তৃক গহনা পরীক্ষার মুহূর্ত, আর গায়ে হলুদের মুহূর্ত। কোন মুহূর্তটা হচ্ছে অপরিচিতা গল্পের ক্লাইম্যাক্স সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির লক্ষণ, ট্রেনে কল্যাণীর সাক্ষাৎ লাভ, শ্যাকরা কর্তৃক গহনা পরীক্ষা, আর গায়ে হলুদ। কোনটি হচ্ছে ক্লাইম্যাক্স? আচ্ছা, মোহাম্মদ ইসমাম উত্তর দিয়েছে এ, তাসনিম মৌ উত্তর দিয়েছে এ। সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ শম্ভুনাথ সেন যখন কল্যাণীর বিয়ে দিতে অনুপমের সাথে অস্বীকৃতি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা জানাও। আচ্ছা, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে, এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? তোমরা চারের অনেকে উত্তর দিয়েছো। এখন সাউন্ড এসছে, তোমরা একটু চেষ্টা করো, শুনতে পাবা। ইসরাত জাহান রিমি, হ্যাঁ অবশ্যই আমি কমেন্ট পড়ি, প্রশ্নের ফাঁকে ফাঁকে কমেন্টগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করি আমি। তো উত্তরটি হচ্ছে মার্জিত সুরুচি, অর্থাৎ কল্যাণীর যে মার্জিত সুরুচি এবং সাধারণ সাজসজ্জা, অর্থাৎ তার সাধারণ অতি সিম্পল যে পার্সোনালিটি, সেইটাই বোঝানো হয়েছে এই উপমা দ্বারা, অর্থাৎ সঠিক উত্তর মার্জিত সুরুচি। আমাদের পরের প্রশ্ন, অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? অপশন লোকলজ্জা, পিতৃ আদেশ, আত্মমর্যাদা, অপবাদ। অপশন হচ্ছে লোকলজ্জা, পিতৃ আদেশ, আত্মমর্যাদা, অপবাদ। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? লোকলজ্জা, পিতৃ আদেশ, আত্মমর্যাদা, অপবাদ। উত্তরটি হচ্ছে আত্মমর্যাদা, অর্থাৎ কল্যাণী নিজের আত্মসম্মান বোধের যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য কল্যাণী নিজেকে আর দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসাতে রাজি হয় নাই।
এজন্য এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আত্মমর্যাদা। পরের প্রশ্ন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? একটু দ্রুত আগাতে হবে, আজকে আমরা পুরো 6টা গল্প শেষ করব, তো আমরা একটু দ্রুত আগাবো, তোমরা আমাদের সাথে একটু দ্রুত ক্যাচ করতে হবে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ শম্ভুনাথ সেন যখন অনুপমের মামাকে এই কথাটি বলে, তখন শম্ভুনাথ সেন কোন মোটিভ বা উদ্দেশ্য নিয়ে বলেছে সেটাই আমাদের দেখার বিষয়। দুর্বলতা, বদান্যতা, বলিষ্ঠতা, হীনম্মন্যতা। 6 নম্বরের উত্তরটা তোমরা দ্রুত জানাও। ছয়ের সি, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছে এবং সঠিক হয়েছে বলিষ্ঠতা, অর্থাৎ 6 উত্তর হচ্ছে বলিষ্ঠতা। পরে একটি উদ্দীপক আছে, উদ্দীপকটা আমরা পড়বো। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মান বোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুককে অসম্মতি জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে। এবার দেখবো এই উদ্দীপক থেকে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শাকিল সাহেব অপরিচিতা গল্পের কার সাথে তুলনীয়? অর্থাৎ শাকিল সাহেব তার মেয়ের বিয়ের জন্য যৌতুক দিতে রাজি হয়েছে, এখন অপরিচিতা গল্পে কে তার মেয়ের বিয়ের জন্য যৌতুক দিতে রাজি হয়েছে? অপশনগুলো হচ্ছে অনুপমের মামা, অনুপমের মা, শম্ভুনাথ বাবু, হরিশ। তোমরা 7 নম্বরের উত্তরটা জানিয়ে দাও। উদ্দীপকের শাকিল সাহেবের সাথে অপরিচিতা গল্পের কার সাদৃশ্য রয়েছে বা কাকে তুলনা করা যায়? তো উত্তরটা হচ্ছে শম্ভুনাথ বাবুর, কারণ কল্যাণীর বাবা ছিলেন শম্ভুনাথ বাবু, তিনি কল্যাণীকে যৌতুক সহকারে বিয়ে দিতে রাজি হয়েছিলেন অনুপমের সাথে। পরের প্রশ্ন, শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? অর্থাৎ শিরিন তার বাবাকে অতগুলো যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে দেখে সে বিয়েতে অসম্মতি জানায়। এবার শিরিন আর কল্যাণীর মধ্যে কোথায় আমাদের সঙ্গতি আছে সেটা দেখতে হবে। উভয়ে শিক্ষিত, ব্যক্তিত্ব সম্পন্ন, বাবার আজ্ঞাবাহী। কল্যাণী আমরা জানি সে শিক্ষিত ছিল এবং শিরিনও শিক্ষিত মেয়ে, প্রথমটি মিলে গেছে। পরেরটি হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন, দুজনেই দৃঢ় আত্মমর্যাদা সম্পন্ন এবং ব্যক্তিত্ববান মহিলা ছিল এবং সেজন্য তারা যৌতুকের বিয়েকে প্রত্যাখ্যান করেছে। আর বাবার আজ্ঞাবাহী কিনা এটা নিয়ে অস্পষ্টতা রয়েছে, সুতরাং আমাদের সঠিক উত্তর 1 এবং 2, অর্থাৎ অপশন এ, উভয় শিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন। তোমরা একটু লাইভটি শেয়ার করো এবং আমাদের অপরিচিতা গল্পে কথকের নাম কি? অর্থাৎ অপরিচিতা গল্পটি বর্ণনা করেছে কে? অনুপম, কল্যাণী, শম্ভুনাথ, হরিশ। এটা সবার পারা উচিত, দ্রুত কমেন্ট করো। 9 নম্বর কোশ্চেন, অপরিচিতা গল্পে কথকের নাম কি? কে গল্পটি বর্ণনা করেছে? অনুপম, কল্যাণী, শম্ভুনাথ, হরিশ। অপরিচিত গল্পে কথকের নাম হচ্ছে অনুপম, অর্থাৎ অনুপম নিজেই গল্পটি বর্ণনা করেছে, সুতরাং এই গল্পটির কথক হচ্ছে অনুপম নিজে। আচ্ছা হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। ইসমাম, সাকিব কাদরি, সুমাইয়া ইসলাম, ফারজিন, অরবা, নুরুল আজিম, ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করার জন্য। আমি চেষ্টা করি সবার কমেন্টটি দেখার, মুখে না বললেও আমি দেখতেছি, তোমরা সঠিক উত্তর দিয়ে পাশে থাকো। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? অর্থাৎ অনুপমের মামা কল্যাণীর গায়ের গহনা খুলে নিয়ে এসে স্যাকরাকে দিয়ে পরীক্ষা করান, এখন এতে মামার কোন মনোভাবটা প্রকাশ পেয়েছে? কপটতা, অবিশ্বাস, অপমান, হীনম্মন্যতা। মামা ভেবেছিলেন শম্ভুনাথ বাবু হয়তো মেয়ের বিয়েতে ভেজাল যুক্ত গয়না দিবে, এই জন্য তিনি অবিশ্বাস করে স্যাকরা নিয়ে গেছিলেন সাথে, অর্থাৎ 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অবিশ্বাস। আমাদের পরের প্রশ্ন, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। এটা হচ্ছে অনুপম একসময় পরিহাস করে পরিতাপ করে বলে, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। অনুপমের এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ অনুপম কেন এই কথাটি বলেছে এই প্রশ্নে সেটি জানতে চাওয়া হয়েছে। অপশন এ অনুশোচনা, এটি হচ্ছে
মাল্টিপল চয়েস কোশ্চেন এর একটা বিশেষ ধারা, এটা হচ্ছে বহুপদী প্রশ্ন। এটা প্রশ্নে কি চেয়েছে? অনুশোচনা, অসহায়ত্ব, ক্ষোভ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, এটি দ্বারা প্রথমত অনুশোচনা প্রকাশ পায়। এখন অসহায় কাকে বলে? যার কোনো উপায় নাই, নিরুপায় নাই, কিন্তু অনুপম একজন শক্ত সমর্থ যৌবনপ্রাপ্ত ছেলে ছিল। সে ইচ্ছা করলেই তার মামার এই দুর্ব্যবহার, শম্ভুনাথ বাবুর প্রতি এই দুর্ব্যবহারের প্রতিবাদ করতে পারত, কিন্তু সে চুপচাপ বসেছিল, অর্থাৎ সে অসহায় ছিল না। এবং পরবর্তীতে সে তার এই যে নিশ্চুপ থাকা ছিল, নির্লিপ্ততায় কাজে, সে কিছু যে বলে নাই তার মামাকে, এই জন্য সে মনে মনে ক্ষোভ প্রকাশ করেছে। অর্থাৎ এই বাক্যটি দ্বারা অনুশোচনা এবং ক্ষোভ বুঝিয়েছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি, 1 আর 3। আমাদের পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়ে দিয়ে গেছিল? আমরা জানি অনুপম যখন তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল ট্রেনে করে, তখন একটা ব্রিটিশ রেল কর্মচারীরা এসে কয়েকটি টিকিট ঝুলিয়ে দিয়ে যায় সিটের উপরে। এখন কয়টি টিকিট দিয়ে গেছিল সেটি আমাদের দেখার বিষয়। 1, 2, 3 নাকি 4টি? তোরা দ্রুত কমেন্ট করে জানাও। আর সিকিউর কথা যদি বলি, অপরিচিত গল্প থেকে ম্যাক্সিমাম এরকম উদ্দীপক আসে যে কোনো একটা শিক্ষিত মেয়ে বিয়েতে যৌতুকের কারণে অসঙ্গতি জানিয়েছে, অথবা কন্যাদায়গ্রস্ত পিতা যৌতুকের কারণে বিয়ে দিতে পারছে না, কিংবা মামার ক্যারেক্টারটা অনেক সময় আসে যে হচ্ছে অনেক লোভী লোক, তিনি ছেলেকে বিয়ে দিয়ে অনেক যৌতুক নিতে চান। তো এরকম কি সাদৃশ্য বা কেন ঘ নম্বরে আসতে পারে যে কেন এ ধরনের যৌতুক প্রথা এখনো টিকে আছে, বা সমাজে এই ধরনের কুসংস্কারের কি ফলাফল, কি প্রভাব। তো এই ধরনের থেকে, মানে এই ধরনের বেসিক কনসেপ্টটা থেকে হচ্ছে অপরিচিতার সৃজনশীল প্রশ্নটা আসে। আর অনুধাবনমূলকে হচ্ছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, বা আরো যেসব আছে মানে উপমা যেগুলো বিশেষ করে ব্যবহার করেছেন লেখক, এগুলো উপমার ব্যাখ্যা জানতে চাওয়া হয় খ নম্বরে। আর ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নও যা, এমসিকিউ তাই। সুতরাং এমসিকিউ যদি সলভ করা হয় তাহলে জ্ঞানমূলক প্রশ্ন সহজেই তোমরা অ্যান্সার করতে পারবা। তো প্রশ্নটি হচ্ছে, অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়ে দিয়েছিল? তোমরা কমেন্ট করেছো সবাই, হ্যাঁ সবাই, রাসুল, তারপরে চঞ্চল, সালমান, সবাইকে ধন্যবাদ। অপশন হচ্ছে সঠিক উত্তর 2টি, অপশন বি 2টি। আমাদের পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? হলুদ, বেগুনি, নীল, লাল। আমরা যদি গল্পটি পড়ি তাহলে দেখবো অনুপম কল্পনা করে যে কল্যাণী ঠিক লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজে অনুপমের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ কল্যাণীর শাড়ির রং ছিল লাল। পরবর্তী প্রশ্ন, কে অনুপমকে শিমুল ফুল, অর্থাৎ শিমুল ফুল আর একটা হচ্ছে অনেক সময় মাকাল ফল দিয়েও আসে, শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করেছিলেন কে অনুপমকে? মামা, বিনুদা, পণ্ডিত মশাই, হরিশ। এটা দ্রুত কমেন্ট করে জানাও এবং লাইভটি একটু শেয়ার করে দাও, যে বন্ধুদেরও আমাদের ক্লাসটি দেখার সুযোগ করে দাও। ওর কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? মামা, বিনু দাদা, পণ্ডিত মশাই, হরিশ। তোমরা দ্রুত কমেন্ট করো। চৌদ্দ নম্বরে অ্যান্সারটা দ্রুত দাও তোমরা। হ্যাঁ, সি দিয়েছো, তামিম, মার্জিয়া, অরবা, নাসিম, মীর মাহমুদ, সবাইকে ধন্যবাদ। অপশন সি, পণ্ডিত মশাই। তারপরে অনুপমের মামার সাথে শ্যাকরা নিয়ে যাওয়ার কারণ কি? এটা একটু আগে আমরা দেখেছি, এটা হচ্ছে বিশ্বাসের অভাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? শম্ভুনাথ বাবু যখন এই উক্তিটি করেছেন তখন তার কি প্রকাশ পেয়েছে? ভদ্রতা, দায়িত্ব, প্রত্যাখ্যান, প্রতিরোধ। অর্থাৎ তিনি যখন তার মেয়েকে বিয়ে দিতে প্রত্যাখ্যান বা অস্বীকৃতি জানিয়েছেন তখন তিনি উক্তিটি করেছেন, অর্থাৎ এটি দ্বারা প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান। তারপরে কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? অভিমান, আত্মসম্মান বোধ, অহংকার, রাগ। কোনটি থেকে শম্ভুনাথ বাবু আর কল্যাণীকে বিয়ে দেয় নাই অনুপমের সাথে? তোমরা 17 নম্বরের অ্যান্সারটি দাও। সালমান তাসফিন অ্যান্সার করেছে।
দ্রুত অ্যান্সারটি দাও, দ্রুত। তো এর সঠিক উত্তর হচ্ছে আত্মসম্মান বোধ, অর্থাৎ শম্ভুনাথ বাবু আত্মসম্মান বোধ থেকে কল্যাণীকে আর অনুপমের সাথে বিয়ে দেন। পরবর্তী প্রশ্ন, তিনি কোনো মতেই ঠকিবেন না। অপরিচিতা গল্পে তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? মামা, শম্ভুনাথ, হরিশ, অনুপম। অপরিচিতা গল্পে তিনি কোনো মতেই ঠকিবেন না, তিনি টিকে। তোমরা দ্রুত কমেন্ট করে জানাও, আর আমি আবার বলতেছি অপশনগুলো। মামা, শম্ভুনাথ, হরিশ, অনুপম। সালমান তাসফিন কমেন্ট করেছে, নাসিম, রোভার রিয়াদ, মেহেদি হাসান, ইমরান হোসেন তানভীর, হালিমা। ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য। এটি হচ্ছে মামা, অর্থাৎ অনুপমের মামা এমনই ব্যক্তি ছিলেন তিনি কারো কাছ থেকে কখনোই ঠকতে চান না। পরে প্রশ্ন, আসর জমাতে অদ্বিতীয় কে? একটু আগে আমরা পড়ে ফেলেছি। আসর জমাতে অদ্বিতীয় হচ্ছে বন্ধু হরিশ। এটি আমাদের অপরিচিতের শেষ প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অর্থাৎ আমাদের গল্প বা কবিতা যাই পড়ি সেখানে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি আমাদের পড়তে হবে, বিশেষ করে জন্মসাল, বিখ্যাত সাহিত্যকর্ম আমাদের পড়তে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটা সবার পারা উচিত। 1838, 1841, 1861, 1899। কয়েকদিন আগে রবীন্দ্র নজরুল জয়ন্তী গিয়েছে, তো তোমাদের জানা উচিত যে কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন। সালমান তাসফিন কমেন্ট করেছে, ধন্যবাদ সালমান তাসফিন, তোমার উত্তরগুলো সঠিক হচ্ছে। তোমরা 20 নম্বরের অ্যান্সারটি তাড়াতাড়ি দিয়ে দাও। বিশ নম্বরের সঠিক উত্তর, হ্যাঁ তোমরা সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটি হচ্ছে 1841, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1841 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এর মধ্যে দিয়ে আমরা অপরিচিতা গল্পের টপমোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করলাম, এবং তোমাদের তো বলে দিলাম কোন কোন টপিক থেকে হচ্ছে সৃজনশীল গুলো আসতে পারে। অর্থাৎ কল্যাণীর আত্মসম্মান বোধ, শম্ভুনাথ বাবুর যে একটা প্রত্যাখ্যান করা, যৌতুককে না বলা, মামার অনেক লোভী দৃষ্টিকোণ বা অনুপমের ব্যক্তিত্বহীনতা, মূলত প্রধান চরিত্র তো এগুলোই। তো এগুলোর যে বিশেষ দিক, এগুলোই উদ্দীপকের কোনো একটা চরিত্রের সাথে নিহিত থাকবে। তো তার সাথে সাদৃশ্য বা তার পরবর্তী প্রভাব বা ফলাফল কি, এগুলো নিয়েই সৃজনশীল প্রশ্ন আসে, এবং আশা করছি তোমরা সহজে অ্যান্সার করতে পারবা। আমাদের পরবর্তী প্রশ্ন, এখন আমাদের মানব কল্যাণ গল্পটি থেকে আমরা দেখব মানব কল্যাণ। মানব কল্যাণ লিখেছেন কে? আবুল ফজল। এখন মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ থেকে এবার আমরা প্রশ্ন সলভ শুরু করেছি, তোমরা দ্রুত উত্তর দাও। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র, রাঙা প্রভাত, মাটির পৃথিবী, চৌচির। তোমরা দ্রুত আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকো, এবং বন্ধু বান্ধবদেরও মেনশন বা কমেন্ট দিয়ে তাদের মেনশন দাও এবং শেয়ার করতে থাকো। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র, রাঙা প্রভাত, মাটির পৃথিবী, চৌচির। উত্তর হচ্ছে মানবতন্ত্র, অর্থাৎ মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের মানবতন্ত্র গ্রন্থ হতে নেওয়া হয়েছে। তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এবার পরের প্রশ্ন, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সরাসরি যুক্ত ছিলেন, অর্থাৎ আবুল ফজল সরাসরি কোন যুগান্তকারী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তোমরা 22 নম্বরের অ্যান্সারটি দ্রুত দাও। অপশনগুলো হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন, ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 71 মুক্তিযুদ্ধ। বুদ্ধির মুক্তি আন্দোলন, ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ।
কোন আন্দোলনটির সাথে আবুল ফজল অর্থাৎ মানব কল্যাণের লেখক আবুল ফজল সরাসরি যুক্ত ছিলেন? তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি কি হবে। অনেকে উত্তর দিয়েছো এ হবে। ইয়েস, ইউ আর রাইট। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে আবুল ফজল সরাসরি যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? কোনটির সাহায্যে? অপশনগুলো হচ্ছে মুক্ত বুদ্ধি, মুক্ত বিচার বুদ্ধি, সদিচ্ছা বা সুবুদ্ধি। আচ্ছা, তো আমি অপশনগুলো বলে দিলাম। মুক্ত বুদ্ধি, মুক্ত বিচার ও বুদ্ধি, তারপরে হচ্ছে মুক্ত বিচার বুদ্ধি, সদিচ্ছা, সুবুদ্ধি। তোমরা অপশনগুলো থেকে উত্তর দাও। আর সাথে আমি একটু বলে দেই তোমাদের জ্ঞাতার্থে যে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে প্রি ভার্সিটি এবং সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলতেছে। বিস্তারিত তোমরা যদি জানতে চাও অবশ্যই পেজের ইনবক্সে নক দিবা বা এবং আমাদের সাথে যোগাযোগ করবা। অর্থাৎ আমাদের প্রি ভার্সিটি ব্যাচ এবং সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি ক্লাস চলতেছে। তোমরা যারা এনরোল করাইতে চাও তারা আমাদের পেজে নক দিবা। তো তোমরা কমেন্ট করে উত্তরটি জানাও কোনটি হবে উত্তর। মুক্ত বুদ্ধি, মুক্ত বিচার বুদ্ধি, সদিচ্ছা, সুবুদ্ধি। সি আর ডি আগেই বাদ। তোমাদের মধ্যে কনফিউশন হইতে পারে মুক্ত বুদ্ধি আর মুক্ত বিচার বুদ্ধির মধ্যে। মুক্ত বুদ্ধি, বুদ্ধি ভালো কাজেও লাগাইতে পারি, ভালো বুদ্ধি হইতে পারে, খারাপ বুদ্ধি হইতে পারে। বাট যেটা মুক্ত বিচার বুদ্ধি অর্থাৎ বিচার্য, অর্থাৎ ভালো খারাপ বিচার করে যে বুদ্ধিটা আমরা নিয়েছি, অর্থাৎ সেই বিচার্য বুদ্ধিটাই হচ্ছে মুক্ত বিচার বুদ্ধি। এবং সঠিক উত্তর হচ্ছে বি, মুক্ত বিচার বুদ্ধির মাধ্যমেই আমরা বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আমরা অপশন সি দাগাতে গিয়ে অপশন বি দাগিয়ে ফেলেছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হচ্ছে 1861 সাল এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1941 সাল। অর্থাৎ তিনি মোটে বেঁচে ছিলেন হচ্ছে 1861 থেকে 1941। আমরা সি দাগাতে গিয়ে আমরা হচ্ছে মানে কি বলবো বাই দা বাই কথা প্রসঙ্গে আমরা বি দাগিয়ে ফেলে 1841 বলে ফেলেছি। অবশ্যই এটা হচ্ছে আমার কথা প্রসঙ্গে ভুল এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি 1861। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যু 61 খ্রিস্টাব্দে এবং বাংলা সালটার বাংলা তারিখটা লাগে অর্থাৎ 25শে বৈশাখ আর তার মৃত্যু দিবস ছিল হচ্ছে 22শে শ্রাবণ। সুতরাং আমাদের এটা ভুল করলে চলবে না। আমি যেরকম বাই দা বাই বা কথা প্রসঙ্গে টার্ন ওভার করে গিয়েছি, তোমরা যেন পরীক্ষায় এরকম টার্ন ওভার করবে না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 খ্রিস্টাব্দ। তো আশা করি এখন সবাই ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি আবার মানব কল্যাণে। আমরা ফিরে এসেছি, তোমরাও আমার সাথে মানব কল্যাণে ফিরে এসো। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? অর্থাৎ এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব অস্তিত্ব, শুভবোধ, অধিকারবোধ, মানব মর্যাদা। অর্থাৎ আমরা যে ভিক্ষুককে এক মুষ্টি ভিক্ষা দেই, এটি লেখক আবুল ফজল মানব কল্যাণে বলেছেন এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়। সেটি আমরা যদি গল্পটি পড়ি তাহলে আমরা অপশন থেকে উত্তরটি পেয়ে যাব। মানব অস্তিত্ব, শুভবোধ, অধিকারবোধ, মানব মর্যাদা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তো 1861 খ্রিস্টাব্দে 7 মে। ওটা বাই দা বাই আমাদের ভুল হয়ে গেছে। আর মাঝে মাঝে তোমাদের টেস্ট করার জন্য তো দিতে পারি নাকি, যে তোমরা সঠিকটা জানো কিনা। সবসময় টিচারের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না, সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। সেটাই আমাদের আমার পথ আর মানব কল্যাণের একমাত্র মোটো। অর্থাৎ আমার পথ প্রবন্ধ বা মানব কল্যাণ যদি আমরা পড়ি, আমরা দেখবো আত্মনির্ভরশীল হইতে হবে, অন্যের উপর পরাবলম্বন কমাইতে হবে। সুতরাং সবসময় টিচারের উপর নির্ভরশীল হইলে হবে না, নিজেকে অনুসন্ধানী হইতে হবে, নিজেকেও তথ্যগুলো খুঁজে বের করতে হবে যে আমরা কোন তথ্য পড়ছি সেটা সঠিক কিনা। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? উত্তরটি হচ্ছে মানব মর্যাদা। অর্থাৎ মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় ভিক্ষুককে ভিক্ষা দিলে। এটি বলেছেন মানব কল্যাণে
লেখক আবুল ফজল। আমাদের পরবর্তী প্রশ্ন, আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? চৌচির কোন ধরনের রচনা? 26 নম্বরের উত্তরটা দিয়ে দাও তোমরা। আবুল ফজলের রচিত চৌচির কোন ধরনের রচনা? চৌচির হচ্ছে প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প নাকি নাটক? এই তো আমি একটু আগে বলেছি যে লেখক বা সাহিত্যিকদের সাহিত্যকর্ম পড়তে হবে, যে কোনটি নাটক, কোনটি উপন্যাস, কোনটি ছোট গল্প। এটা থেকে মাস্ট এমসিকিউ আসবেই পরীক্ষাতেও এবং অ্যাডমিশনে। তো আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। উত্তরটি হচ্ছে উপন্যাস, অর্থাৎ চৌচির হচ্ছে এক ধরনের উপন্যাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? অবিচ্ছিন্ন মানব চেতনা, একীভূত মানব চেতনা, সমষ্টি চেতনা, বিচ্ছিন্ন মানব চেতনা। আমরা যদি গল্পটি পড়ে থাকি তাহলে দেখবো আবুল ফজল বলেছেন যে বিচ্ছিন্ন মানব চেতনা বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়। তাহলে আমাদের 27 নম্বরের সঠিক উত্তর হচ্ছে বিচ্ছিন্ন মানব চেতনা। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানব কল্যাণ হচ্ছে, এটা একটি বহুপদী প্রশ্ন। দান খয়রাত করা, স্বাবলম্বনের পথ দেখানো, মানুষের মর্যাদা বৃদ্ধি করা। আমরা যদি মানব কল্যাণটা পড়ে থাকি, আবুল ফজল মানুষকে বলেছেন যে তোমরা অন্যকে পরনির্ভরশীল হতে দিও না, তোমরা তাকে স্বাবলম্বনের পথ দেখাও, তাদেরকে মানুষের মর্যাদা, মানবিক মর্যাদা বা আত্মমর্যাদা বৃদ্ধির পথ দেখাও। সুতরাং মানব কল্যাণ হচ্ছে স্বাবলম্বনের পথ দেখানো আর মানুষের মর্যাদা বৃদ্ধি করা, দান খয়রাত করা নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 আর 3। আমাদের টাইপরাইটার একটু ভুল করে ফেলেছে, এটা হচ্ছে 2 আর 3 একসাথে হবে। অপশন সি হচ্ছে উত্তর। 2 আর 3, স্বাবলম্বনের পথ দেখানো আর মানুষের মর্যাদা বৃদ্ধি করা। মানব কল্যাণের এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন সি। আমাদের পরবর্তী প্রশ্ন, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় কেন? ইহলোকের চিন্তায়, অর্থবিত্তের অহংকারে, পরলোকের চিন্তায়, আত্ম অহংকারে। তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় কেন? ইহলোকের চিন্তায়, অর্থবিত্তের চিন্তায়, পরলোকের চিন্তায় বা আত্ম অহংকারে। সঠিক উত্তর হচ্ছে পরলোকের চিন্তায়, অর্থাৎ মানুষ পারলৌকিক চিন্তা বেশি করে, ফলে ইহলোকের সামাজিক কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে মানুষ ভুলে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? তোমরা আমাদের সাথে শেষ অবধি থাকো, আমাদের পুরো ক্লাসটি আমরা কন্টিনিউ করব এবং আজকে আমাদের 6টি গল্পের প্রশ্ন এবং তার সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি ধৈর্য ধরে আমাদের সাথে যদি থাকো অবশ্যই উপকৃত হবে। তো যারা চলে যাচ্ছে আলটিমেট লস তাদের। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? অপশন হচ্ছে মর্যাদাবোধ, প্রচুর ধন সম্পদ, মানবিক চেতনার বিকাশ। এটিও বহুপদী প্রশ্ন এবং প্রশ্নটির সঠিক উত্তর কি কি হতে পারে তোমরা আমাকে জানাও। মর্যাদাবোধ, প্রচুর ধন সম্পদ, মানবিক চেতনার বিকাশ। অপশন হচ্ছে 1 ও 2, 2, 3, 1, 3, 1, 2, 3। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1 ও 3, কারণ প্রচুর ধন সম্পদ কখনোই মানব কল্যাণের সাথে সম্পর্কযুক্ত বিষয় নয়। মানব কল্যাণের সাথে সম্পর্কযুক্ত বিষয় মর্যাদাবোধ ও মানবিক চেতনার বিকাশ। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? অর্থাৎ মানব কল্যাণ প্রবন্ধটি কত সালে রচিত হয়? অপশন হচ্ছে 1972, 1973, 1974, 1975। 31 নম্বরের অ্যান্সারটা তোমরা দাও দ্রুত কমেন্ট করে। কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1972 সাল। অর্থাৎ ঠিক এটা মনে রাখার সুবিধা আছে, স্বাধীনতার 1 বছর পরেই আবুল ফজল মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন। অর্থাৎ 1972 সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? দীনতা কোথায় প্রতিফলিত হয়? আমরা যদি আবুল ফজলের মানব কল্যাণ পড়ে থাকি তাহলে আমরা দেখব ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে বা সর্ব অঙ্গে অর্থাৎ পুরো শরীরে প্রকাশ পায়।
তাহলে অপশনগুলো যদি আমরা দেখি, মুখমণ্ডল, অন্তর মাঝে, সর্ব অবয়বে আর হৃদয়ের গভীরে, তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে? সর্ব অবয়বে, অর্থাৎ ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে প্রকাশ পায়। থ্যাংক ইউ তানজিম ফর ইউর শেয়ার। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? মাটির পৃথিবী, রাঙা প্রভাত, মানবতন্ত্র, দিনলিপি। আমরা যদি আবুল ফজলের লেখক পরিচিতি পড়ে থাকি, মানব কল্যাণের আবুল ফজলের জীবনী পড়ে থাকি, তাহলে আমরা দেখব তার রচিত উপন্যাসের মধ্যে একটি হচ্ছে রাঙা প্রভাত, আর একটি আছে চৌচির বা আরো আছে, এগুলো আমাদের পড়তে হবে। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে রাঙা প্রভাত। আমাদের পরবর্তী প্রশ্ন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এই নির্দেশ কারা দিয়েছেন? ধর্ম প্রবর্তকেরা, আদর্শ শিক্ষকরা, ধর্ম বিশ্বাসীরা, মহাজ্ঞানীরা। আমরা জানি আবুল ফজল তার মানব কল্যাণে বলেছেন ধর্ম প্রবর্তকেরা সবসময় মানুষকে ভালোবাসতে বলেছেন, মানুষের কল্যাণে কাজ করতে বলেছেন এবং সুখ শান্তি দান করতে বলেছেন। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ধর্ম প্রবর্তকেরা। পরবর্তী প্রশ্ন, আবুল ফজলের জন্মসাল কোনটি? আবুল ফজলের জন্মসাল কোনটি? তোমরা দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। 1903, 1904, 1905, 1906। 35 নম্বর প্রশ্নটির উত্তর দাও তোমরা আমাকে। আবুল ফজলের জন্মসাল কত? তোমরা দ্রুত কমেন্ট করে জানাও আবুল ফজলের জন্মসাল কত। তোমরা অনেকে কমেন্ট করেছো, ধন্যবাদ। আবুল ফজলের জন্মসাল হচ্ছে 1903 সাল, অর্থাৎ অপশন এ, আবুল ফজল 1903 সালে জন্মগ্রহণ করেন। আমাদের পরবর্তী প্রশ্ন, আবুল ফজলের জন্মস্থান কোথায়? অর্থাৎ আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন? অপশনগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম। আমরা যদি মানব কল্যাণের লেখক পরিচিতি পড়ি তাহলে দেখব যে আবুল ফজল ব্রাহ্মণবাড়িয়ায় 1903 সালে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার জন্মস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আবুল ফজল যুক্ত ছিলেন কোন কোন আন্দোলন বা কোন কোন বিষয়ের সাথে? বহুপদী প্রশ্ন। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে, মুসলিম সাহিত্য সমাজের সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে। অর্থাৎ আবুল ফজল কোথায় কোথায় যুক্ত ছিলেন, আমাদের এই প্রশ্নে এটি জানতে চেয়েছে। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে, মুসলিম সাহিত্য সমাজের সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে। কোনটির সাথে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজের সাথে। তিনি মুক্তিযুদ্ধের সাথে সরাসরি যুক্ত ছিলেন না, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অপশন এ। আমাদের পরবর্তী প্রশ্ন, আবার আবুল ফজল রচিত উপন্যাস কোনটি? মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, রাঙা প্রভাত, রেখাচিত্র। কোনটি? তোমরা সঠিক উত্তরটি জানিয়ে দাও। আবুল ফজল রচিত উপন্যাস হচ্ছে রাঙা প্রভাত। আবুল ফজলের রচিত উপন্যাস হচ্ছে রাঙা প্রভাত, চৌচির। অর্থাৎ রাঙা প্রভাত হচ্ছে আবুল ফজলের রচিত উপন্যাস। তারপরে আবুল ফজল রচিত গল্প গ্রন্থ কোনটি? অর্থাৎ আগের বার আমরা পড়েছি উপন্যাস কোনটি, এবার এসছে আবুল ফজল রচিত গল্প গ্রন্থ কোনটি। আমরা আগেই দেখেছি চৌচির এবং রাঙা প্রভাত হচ্ছে উপন্যাস, অর্থাৎ এই দুটি অপশন বাদ, এবং রেখাচিত্র আর মৃতের আত্মহত্যা অপশন বাকি আছে। এবং আমরা যদি আবুল ফজলের সাহিত্যকর্মের ভান্ডার সম্পর্কে জানি তাহলে আমরা দেখব আবুল ফজল রচিত গল্প গ্রন্থ হচ্ছে মৃতের আত্মহত্যা, অর্থাৎ মৃতের আত্মহত্যা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপরে আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী মানব কল্যাণ কথাটি কেমন? আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী মানব কল্যাণ কথাটি কেমন? মূল্যবান, অর্থবহ, সস্তা, দামি। অর্থাৎ প্রচলিত ধারণা অনুযায়ী মানব কল্যাণ কথাটি কেমন? মূল্যবান, অর্থবহ, সস্তা, দামি। সঠিক উত্তর হচ্ছে সস্তা। অর্থাৎ আমরা মামুলি অর্থে মানব কল্যাণ কথাটি ব্যবহার করি এবং এটি সস্তা অর্থে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ইসলামের নবী কি বলেছেন? অর্থাৎ আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করা বা দান খয়রাত করার ক্ষেত্রে কি বলেছেন? ওপরের হাত শ্রেষ্ঠ, নিচের হাত শ্রেষ্ঠ, ওপরের হাত নিচের হাত হতে শ্রেষ্ঠ, নিচের হাত ওপরের হাত হতে শ্রেষ্ঠ। সঠিক উত্তর হচ্ছে তিনি বলেছেন ওপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ ইসলামের নবী বলেছেন ওপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ। পরের প্রশ্ন, জাতির যৌথ জীবনের যৌথ চেতনার প্রতীক কি? রাষ্ট্র, বিশ্ব, সমাজ, পরিবার। আবুল ফজলের গল্পটি পড়লেই আমরা এই প্রশ্নটি একদম প্রথমের দিকে আছে, আমরা পড়লে খুব ভালোভাবে খুঁজে পেয়ে যাব। অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাষ্ট্র। তাসনিম মৌ কমেন্ট করেছে, মাহফুজুর রহমান কমেন্ট করেছে, মেহেদি চৌধুরী কমেন্ট করেছে, তানজিম ধন্যবাদ, শামসুন নাহার, তুলি কমেন্ট করেছে। আমাদের পরবর্তী প্রশ্ন, যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র কি তৈরি করতে পারে না? যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র কি তৈরি করতে পারে না? সুনাগরিক, দক্ষ নাগরিক, আত্মমর্যাদাশীল নাগরিক, উন্নত রাষ্ট্র। অর্থাৎ আমরা যে আবুল ফজলের গল্পটি পড়ি, অর্থাৎ মূল কথা হচ্ছে গল্পটি ভালোভাবে পড়তে হবে, তাহলে সকল এমসিকিউ সিকিউ খুব ভালোভাবে অ্যান্সার করা যাবে। কারণ সমস্ত প্রশ্ন গল্প থেকে আসবে। গল্পটি যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পড়ে থাকি তাহলে আমরা দেখব যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র আত্মমর্যাদাশীল নাগরিক তৈরি করতে পারে না। অর্থাৎ এই প্রশ্নের 43 নম্বর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আত্মমর্যাদাশীল নাগরিক। পরের প্রশ্ন হচ্ছে, করুণার বশবর্তী হয়ে যে দান খয়রাত করা হয় তা লেখক আবুল ফজলের মতে কি? অর্থাৎ আমরা যে দান খয়রাত করি করুণা বা দয়া থেকে, সেটি আবুল ফজলের মতে কি হিসেবে বর্ণিত হয়েছে? মানব কল্যাণ, মহাযজ্ঞ, মহৎ কর্ম আর মনুষ্যত্বের অবমাননা। আরাফাত শাহরিয়ার কমেন্ট করেছে, মেহেদি চৌধুরী। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দাও দ্রুত। সঠিক উত্তর হচ্ছে উত্তর ডি, অপশন ডি, মনুষ্যত্বের অবমাননা। অর্থাৎ মনুষ্যত্বের অবমাননা করা হয় আমরা যদি করুণার বশবর্তী হয়ে দান খয়রাত করি। পরের প্রশ্ন আবার একটি বহুপদী প্রশ্ন, মানব কল্যাণের উৎস কি? মর্যাদাবোধ বৃদ্ধি, মানবিক চেতনার বিকাশ আর মনুষ্যত্বের অবমাননা। মনুষ্যত্বের অবমাননা কখনোই মানব কল্যাণের উৎস হতে পারে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অপশন এ, মানবিক চেতনার বিকাশ ও মর্যাদাবোধের বৃদ্ধি। পরবর্তীতে অর্থাৎ আমরা মানব কল্যাণ শেষ করে ফেললাম। মানব কল্যাণে আমি আবার বলছি, মানব কল্যাণের যে নিহিত দিক, মানব কল্যাণ মানুষের কিভাবে কল্যাণ সাধিত হয়, কিভাবে তাকে স্বাবলম্বনের পথ দেখানো যায়, এই ভেতরের গভীর উপলব্ধি থেকেই সিকিউ আসবে এবং এমসিকিউ যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ ছিল সেগুলো তো আমি দেখিয়ে দিলাম। আশা করি এর মধ্যে থেকেই সবাই কমন পেয়ে যাবা। পরবর্তীতে আমাদের গল্পটি হচ্ছে রেইনকোট। রেইনকোট লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। আমাদের প্রথম প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে কিসের? অর্থাৎ রেইনকোটটি কিসের প্রকাশ ঘটিয়েছে? অপশন হচ্ছে মুক্তিযুদ্ধ সংগ্রাম, পাক বাহিনীর অত্যাচার, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াস যে রেইনকোটটি পড়েছিল তার শালা মিন্টুর, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো আখতারুজ্জামান ইলিয়াস এখানে তিনি নুরুল হুদা চরিত্র রূপে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ নুরুল হুদা যে রেইনকোটটি পড়েছিল সেটি কিসের প্রকাশ ঘটিয়েছে? অপশন হচ্ছে মুক্তিযুদ্ধ ও সংগ্রাম, পাক বাহিনীর অত্যাচার, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। সঠিক উত্তর হচ্ছে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, বিথি উত্তর দিয়েছো, ধন্যবাদ। মার্জিয়া, মোহনা, কাউসার, অন্তু শর্মা, রাহুল, ধন্যবাদ সবাইকে।
পরবর্তী কোশ্চেনটি হচ্ছে একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5টা খান সেনা খতম তথ্যটি রেইনকোট গল্পে কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? অর্থাৎ এই তথ্যটি লেকচারার হুদাকে অর্থাৎ প্রফেসর হুদাকে, যিনি কেমিস্ট্রির লেকচারার ছিলেন, তাকে কে দিয়েছিল? নুরুল হুদাকে। লেখক নুরুল হুদা, আসমা, দোকানদার। আমরা গল্পটি যদি পড়ি দেখি, তিনি যখন কলেজে যাচ্ছিলেন তখন একটি দোকানের সামনে দাঁড়ান বাসের জন্য। তখন সেই দোকানদার বলে যে একটা জিপ উড়াইয়া দিছে আর কমপক্ষে 5খানা খান সেনা খতম। অর্থাৎ এই তথ্যটি জানা যায় দোকানদারের কাছ থেকে। পরের প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর, নুরুল হুদার, আব্দুস সাত্তারের আর ডক্টর আফাজ আহমেদের। অর্থাৎ রেইনকোটটি কার? যেটি নুরুল হুদা পড়েছিল সেটি কি নুরুল হুদা নিজের, নাকি মিন্টুর, নাকি আব্দুস সাত্তারের, নাকি ডক্টর আফাজ আহমেদের? তোমরা কমেন্ট করে এটা জানাও। 48 নম্বরের উত্তরটা কি হবে? কার রেইনকোট ছিল? রাবেয়া কমেন্ট করেছে, মৌ কমেন্ট করেছে, ধন্যবাদ। তো এটির সঠিক উত্তর হচ্ছে মিন্টুর। অর্থাৎ রেইনকোটটি ছিল মিন্টুর, যিনি নুরুল হুদার শ্যালক ছিলেন। পরের প্রশ্ন, প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায় কেন? আনন্দে, ভয়ে, বেদনায়, বিস্ময়ে? উত্তরটি হচ্ছে ভয়ে। কারণ তার কলেজে হচ্ছে অ্যাটাক হয়েছিল, মুক্তিযোদ্ধারা অ্যাটাক করে এবং পাকিস্তানি জেনারেল এসে তার কলেজে জেরা করতেছিল, তখন প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায় ভয়ে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ভয়ে। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? আমরা জানি প্রিন্সিপাল যখন তাকে আরবির পাক বাহিনীর জেনারেলের সাথে পরিচয় করে দেয় তখন বলে হি ইজ হুদা, প্রফেসর হুদা। তখন বলে ও সরি, হি ইজ নট আ প্রফেসর, লেকচারার ইন কেমিস্ট্রি। অর্থাৎ তিনি রসায়নের শিক্ষক ছিলেন। কেমিস্ট্রি বাংলা হচ্ছে রসায়ন, আর রসায়নের শিক্ষক ছিলেন হচ্ছে নুরুল হুদা। পরের প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে? পিয়নকে, স্ত্রীকে, মিলিটারিকে, প্রিন্সিপালকে? তো এই ঘটনার কনটেক্সট হচ্ছে যখন নুরুল হুদার বাসায় তার পিয়ন দরজায় ঠকঠক করে কড়া নাড়ে, তখন তো মুক্তিযুদ্ধের সময় কখন কার বাসায় মিলিটারি চলে আসে বলা যায় না। তো তখন সে ভয়ে আছে যে হয়তো মিলিটারি অ্যাটাক করেছে তার বাসায়, কিন্তু দরজা খুলে সে যখন দেখে তার কলেজের পিয়ন, তখন সে খুশি হয়। তখন তার ইচ্ছা হয় পিয়নকে জড়িয়ে ধরে একটা চুমু খায়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে পিয়নকে। পরবর্তী প্রশ্ন, রেইনকোট গল্পে প্রিন্সিপাল কোন সব স্কুল কলেজ থেকে কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে বলে? অর্থাৎ প্রিন্সিপাল, নুরুল হুদার কলেজের প্রিন্সিপাল মিলিটারিকে পরামর্শ দেয় দেশের সমস্ত স্কুল কলেজ থেকে আপনি শহীদ মিনার ভেঙে দেন বা সরিয়ে দেন। হিন্দুয়ানি চিহ্ন বলে, চেতনা বহন করতে বলে, আনুগত্য প্রকাশ করতে বলে, মিলিটারিদের খুশি করতে? আমরা সবাই জানি শহীদ মিনার হচ্ছে আমাদের মহান ভাষা আন্দোলনের চেতনা বহন করে এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার স্মৃতিচিহ্ন হিসেবে আমরা শহীদ মিনার নির্মাণ করেছিলাম। তো অর্থাৎ শহীদ মিনার হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের চেতনা বহন করে এবং ভাষা আন্দোলন থেকে চেতনা নিয়ে মানুষজন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। অর্থাৎ তারা যেন ইন্সপিরেশনের ল্যাক অফ ইন্সপিরেশন ঘটে দিতে পারে, অর্থাৎ চেতনা কমিয়ে দিতে পারে, মানুষের মধ্যে বাঙালিয়ানা কমিয়ে দিতে পারে, এই জন্য তারা শহীদ মিনার সরিয়ে দিতে বলে। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে? মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের শোক গাথা আর মুক্তিযুদ্ধের ভয়াবহতা। আমরা জানি রেইনকোট পরে নুরুল হুদা, প্রফেসর নুরুল হুদা নিজেকে অনেক সাহসী হয়ে উঠেছিলেন। তিনি বাস্তবিক পক্ষে অনেক ভীরু প্রকৃতির লোক ছিলেন, কিন্তু তিনি তার শ্যালক মিন্টু রেইনকোটটি পরে অনেক সাহস বোধ করতেন ভেতরে এবং তার কাছে কোনো বাধা মনে হচ্ছিল না। অর্থাৎ তাকে যে মিলিটারিরা মারধর করছিল সেটা তার কাছে কিছু মনে হচ্ছিল না, মনে ছিল সেফ উৎপাত। অর্থাৎ এটি মুক্তিযুদ্ধের চেতনা বহন করে। রেইনকোট গল্পে রেইনকোট মুক্তিযুদ্ধের তাৎপর্য বহন করে এবং এটি হচ্ছে রেইনকোটের তাৎপর্য রেইনকোট গল্পে। আমরা যদি এই গল্পের সিকিউটা দেখি, আমরা দেখবো যে একটা ভীরু প্রকৃতির লোক, একটা হচ্ছে মুক্তিযোদ্ধা, তার শ্যালক মুক্তিযোদ্ধার রেইনকোটটা পরে কিভাবে ভেতরে তার সাহস সঞ্চার হয়, দেশপ্রেম সঞ্চার হয় দেশের প্রতি এবং মুক্তিযুদ্ধের প্রতি তার কিভাবে একটা ভালোবাসা জন্মায় এবং কিভাবে সে আস্তে আস্তে দেশপ্রেমিকে পরিণত হয় একটা ভীরু ব্যক্তি থেকে। তো এটাই হচ্ছে গল্পের অন্তর্নিহিত ভাব বা ইনার মিনিং। তো এই মিনিংটার উপর ফোকাস করে কোশ্চেনগুলো হয়।
মূলত যে কোনো একটা লোক যুদ্ধে গেল বা কোনো একটা কিছুতে দেশের কারণে আত্মত্যাগ করলো, কেন করলো, এর সাথে রেইনকোট গল্পের কি মিল, কোন জিনিসটার উপর ভিত্তি করে সে চেতনা বোধ করলো। এই যে নুরুল হুদা যেমন তার শ্যালকের রেইনকোটটা পরে সে ইন্সপায়ার্ড হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল যুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের প্রতি তার ভালোবাসা জন্মেছিল, ঠিক সেরকম কি বিষয়টা ওই উদ্দীপকের সাথে এর সাথে সাদৃশ্য আছে বা কি প্রভাব, এই ধরনের জিনিসটাই আসে রেইনকোট থেকে সিকিউয়ে। পরবর্তীতে হচ্ছে আবার একই প্রশ্ন নিচের উদ্দীপকটির আলোকে, অর্থাৎ একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে প্রশ্ন অভিন্ন তথ্যমূলক। 1971 সাল জুন জুলাই মাসে প্রচন্ড বর্ষা হচ্ছে, বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। এই বর্ষায় রাস্তার মধ্যে খাদ বুঝতে না পেরে পাকিস্তানি বাহিনীর একটি জিপ উল্টে যায়। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। পরে প্রশ্ন হচ্ছে উদ্দীপক থেকে উদ্দীপকের প্রাকৃতিক আবহাওয়াকে রেইনকোট গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ আমাদের দেশে বর্ষাকালকে কি হিসেবে উপস্থাপন করা হয়েছে? জেনারেল সিজন, জেনারেল মনসুন, জেনারেল উইন্টার, জেনারেল রেইন। অর্থাৎ আমরা জানি যে কলেজের মধ্যে যখন তারা কথা বলছিল তখন বলে যে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। অর্থাৎ হিটলার যখন রাশিয়া অ্যাটাক করতে গিয়েছিল তখন তারা শীতের কারণে টিকতে না পেরে যুদ্ধে হেরে গিয়েছিল এবং সেই শীতকালকে তারা তাদের জেনারেলের সাথে তুলনা করে জেনারেল উইন্টার বলতো। আর আমাদের দেশে বর্ষাকালে খানাখন্দ বা নদী নালায় বা বর্ষার পরিবেশ তাদের জন্য, পাকিস্তানি সেনাদের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করেছে। সুতরাং আমাদের এই বর্ষাকালকে আমরা জেনারেল মনসুন বলে আখ্যায়িত করেছি এবং এই গল্পে বর্ষাকালকে জেনারেল মনসুন নামে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ 54 সঠিক উত্তর হচ্ছে জেনারেল মনসুন। পরে প্রশ্ন, এই বিষয়টি 1971 সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কারণ, অর্থাৎ বর্ষাকালটা আমাদের মুক্তিযুদ্ধে কিভাবে আমাদের সাহায্য করেছিল সেটাই বলতে চেয়েছে। পাকিস্তানিদের জন্য প্রতিকূল ছিল, পাকিস্তানিরা এই বিষয়ে উদাসীন ছিল, আর পাকিস্তানিরা এই বিষয়ে অনভ্যস্ত ছিল। পাকিস্তানিরা বর্ষাকাল খুব ভয় পেত, তারা তো নদী নালায় সাঁতার কাটতে জানতো না, তারা দূরবর্তী গ্রামে অত্যাচার করতে যেতে পারতো না, অর্থাৎ এই বিষয়ে তারা উদাসীন ছিল, বিষয়টি সঠিক নয়। তারা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতো যে আমরা কিভাবে এটা ওভারকাম করবো, কিন্তু বর্ষা তো আমাদের ফরে ছিল। পাকিস্তানিদের জন্য প্রতিকূল ছিল এবং পাকিস্তানিরা এই বিষয়ে অনভ্যস্ত ছিল। অর্থাৎ 1 আর 3 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1 আর 3। পরে প্রশ্ন হচ্ছে রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? মিসক্রিয়েন্টদের ঠিকানা জানা, সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম, কুলিদের আস্তানা চেনা, গেরিলাদের সঙ্গে আত্মাত। অর্থাৎ ভীতু প্রকৃতির লোক ছিলেন নুরুল হুদা। তিনি তার শ্যালকের রেইনকোটটা পরার পরে তার ভিতরে এক অসম্ভব রকমের সাহস এবং দেশপ্রেমের সঞ্চার ঘটে, যার ফলে তিনি অত্যন্ত উদ্যমী এবং সাহসী হয়ে ওঠেন। অর্থাৎ রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ হচ্ছে সঞ্চারিত উষ্ণতা এবং দেশপ্রেম। অর্থাৎ রেইনকোট থেকে নুরুল হুদার ভেতরে যে সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম গিয়েছে সেটাই হচ্ছে তাকে সাহসী করে তুলেছে। পরের প্রশ্ন, রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস, দেশপ্রেম, তিনটি সঞ্চারিত হয়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন জি। অর্থাৎ রেইনকোট গল্পে তিনটি, অর্থাৎ উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম, নুরুল হুদা যখন রেইনকোটটি গায়ে দেয় এই তিনটি জিনিস তার ভেতরে সঞ্চারিত হয়। পরে আছে আমাদের আবার একটি উদ্দীপক, দূরে কিংবা কখনো খুবই কাছে যাচ্ছে শোনা ফুটপাত গুলির আওয়াজ ত্রাসে, বুক কাঁপে পারি না শুধোতে কে কোথায় গেল মোরে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য হলো 25শে মার্চের রাতের আক্রমণ, মানুষের ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়া আর গুলির আওয়াজ শুনতে পাওয়া। আমরা যদি দেখি রেইনকোট গল্পটি পড়ি তাহলে দেখবো রেইনকোট গল্পে 25শে মার্চের একটা বর্ণনা আছে আর তার বাড়ির আশেপাশে অনেক গোলাগুলি হচ্ছিল, সেই গোলাগুলির কথা বলা আছে, কিন্তু মানুষের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়ার কথাটা যদিও মুক্তিযুদ্ধ ঘটেছে কিন্তু তার বর্ণনার মধ্যে ওইভাবে প্রাধান্য পায় নাই। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 25শে মার্চের রাতের আক্রমণ আর গুলির আওয়াজ শুনতে পাওয়া। পরের প্রশ্ন, উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের যে প্রসঙ্গটি মিলে যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন, নির্যাতিত বাঙালি আর মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগ। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে তিনটি। অর্থাৎ
আমাদের মুক্তিযুদ্ধের সময় এই গোলাগুলি হয়েছে, মানুষজনকে ধরে নিয়ে গিয়েছে, তারপর বাঙালিরা নির্যাতিত হয়েছে এবং মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগ, বহু মানুষের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1, 2, 3। পরে আবার এসছে আমাদের আরেকটি উদ্দীপক, অর্থাৎ অভিন্ন তথ্যমূলক প্রশ্ন। কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের বেধড়ক লাঠি পেটায়, সেদিন থেকে সে হয়ে ওঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তো এই হচ্ছে উদ্দীপক। এরপর প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকের মাহমুদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? এটা হচ্ছে নুরুল হুদা। আমরা কেন জানি? নুরুল হুদা হুট করে রেইনকোটটা পরে বৃষ্টির কারণে এবং তার ভেতরে এক ধরনের সাহস এবং দেশপ্রেম সঞ্চার ঘটে, ফলে সে মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে নিজেকে ভাবতে শুরু করে। আর একইভাবে উদ্দীপকের মাহমুদ ছাত্র পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে যায়, পুলিশের বেধড়ক মার খেয়ে সে আবার তখন ভাষা আন্দোলনকারীতে পরিণত হয়। সুতরাং মাহমুদের সাথে নুরুল হুদা চরিত্রের মিল রয়েছে। পরের প্রশ্ন, উদ্দীপকটি রেইনকোট গল্পটিকে যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে তা হলো ছাত্র রাজনীতি, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, রাজনৈতিক চেতনা। অর্থাৎ উদ্দীপকটি আর আমাদের রেইনকোট গল্পটি কোন প্রেক্ষাপট থেকে একই, বা উদ্দীপক আমাদের এই গল্পটির কোন প্রেক্ষাপটকে প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। অর্থাৎ সবসময় আমরা সকল কিছু থেকে স্বাধীনতা চেয়েছি, আমাদের ভাষার স্বাধীনতা চেয়েছি, আমাদেরকে যারা অন্যায়ভাবে শাসন করতো, অত্যাচার করতো, তাদের থেকে আমরা মুক্তি চেয়েছি, স্বাধীনতা চেয়েছি। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। পরের অপশন, আমরা পরের প্রশ্নটি দেখব, চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? অর্থাৎ নুরুল হুদাকে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে আর্মির সেনারা যখন মারতেছিল, তখন তার কাছে আর সে চাবুকের বাড়িগুলো কোনো স্রেফ উৎপাত ছাড়া কিছু মনে হয় না। কেন? সেটি অপশন দেখবো আমরা। আঘাত সয়ে যাওয়ায়, মৃত্যু নিশ্চিত জানায়, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়, শরীর অবশ হওয়ায়। অর্থাৎ তার কলেজে যে কুলিরা এসেছিল তারা বলেছিল যে কুলিরা নুরুল হুদাকে অনেক সময় বিশ্বাস করে ফেলেছিল এবং অনেক সময় ধরে, এবং তার সাথে অনেক সময় ধরে গল্প করছিল বিভিন্ন বিষয় নিয়ে। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের অনেক খবর নুরুল হুদা ওই সময় কুলিদের মাধ্যমে জানে, এবং যখন তাকে আর্মির সেনারা মারছিল তখন সে মুক্তিযোদ্ধাদের সাথে তার গভীর সম্পর্ক, গভীর চেতনা নিয়ে ভাবছিল, ফলে তার আর সেই মারার দিকে ঠিক মনোযোগ দিয়ে উঠতে পারে নাই। সুতরাং মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনার কারণে চাবুকের বাড়ির দিকে নুরুল হুদা মনোযোগ দিয়ে উঠতে পারে নাই। আমাদের পরের প্রশ্ন, মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি মনে হয়েছে? অসহ্য যন্ত্রণা, অত্যাচার, অমানবিক কষ্ট, স্রেফ উৎপাত। আমি একটু আগেই বলে দিয়েছি, তার কাছে সে মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে চাবুকের মার, কারণ সে মুক্তিযোদ্ধাদের নিয়ে গভীর ভাবনায় চিন্তায় মগ্ন ছিল। তার কাছে চাবুকের বাড়িগুলো স্রেফ উৎপাত মনে হয়েছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে জি। রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে মুক্তিযোদ্ধার স্বরূপ, সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা, আর পাক বাহিনীর বর্বরতা। আমরা জানি মুক্তিযোদ্ধার স্বরূপ অর্থাৎ মুক্তিযোদ্ধারা কিভাবে একজন সাধারণ মানুষ মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছিল, সেটা আমরা রেইনকোট গল্পকে দেখি। তারপর সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের প্রতি চেতনা, এটাও আমরা দেখতে পাই কুলি, দোকানদার এদের কথা থেকে। তারপরে পাক বাহিনীর বর্বরতা, পাকিস্তানি বাহিনী নিয়ে যে নুরুল হুদাকে যে অমানবিক নির্যাতন করেছে, এর থেকে আমাদের বর্বরতার স্বরূপ বা নিদর্শন আমরা দেখতে পাই। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডি 1, 2, 3। জাহিদ কমেন্ট করেছে ডি, ধন্যবাদ। সঞ্চিতা চক্রবর্তী, নাফিসা, আরাফাত, তোমরা কমেন্ট করেছো, তোমাদের ধন্যবাদ। সঠিক উত্তর দিতে থাকো। আমি একটু দ্রুত আগাচ্ছি, আমাদের অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো গল্প, এজন্য দ্রুত আগাইতে হবে। রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন? কোন বিষয়টির প্রতি তিনি মনোযোগ দিয়েছেন বেশি? রাজাকারের দৌরাত্ম্য, গেরিলাদের আক্রমণ, নুরুল হুদার দেশপ্রেম, হানাদারদের নিপীড়ন। আমরা খুব ভালো করে জানি নুরুল হুদা একদম ভীরু প্রকৃতির লোক, তার মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কোনো টেনশন বা চিন্তা নেই, কিন্তু তিনি আস্তে আস্তে রেইনকোটটি পরার পর কিভাবে ভেতরে সাহস এবং দেশপ্রেমের সঞ্চার ঘটিয়ে একজন মুক্তিযুদ্ধের সমর্থক বা মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করেছেন, সেটি আমাদের আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে দেখিয়েছে। সুতরাং নুরুল হুদার দেশপ্রেম হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের উদ্দীপকটির আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। পিতৃহীন সরল প্রকৃতির মৃদুলকে প্রভাবশালী মীর সাহেবের লোকেরা
ধরে নিয়ে যায় এবং একটা মিথ্যা দলিলে স্বাক্ষর করতে বলে। মৃদুলের মনে পড়ে যায় বাবার শেষ উপদেশের কথা, অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না। অর্থাৎ মৃদুলের বাবা মারা যাওয়ার সময় তাকে শেষ উপদেশ দিয়ে গিয়েছিল এটা। বিপদের সম্ভাবনা জেনেও মৃদুল তার সিদ্ধান্তে অটল থাকে। এই ছিল আমাদের উদ্দীপক। এখন দেখব প্রশ্ন। উদ্দীপকের মৃদুল রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? এটি হচ্ছে নুরুল হুদা। কারণ আমরা খুব ভালো করে জানি নুরুল হুদাকে বেধড়ক মারধর করা হচ্ছে, কিন্তু সে কিছু স্বীকার করছে না, কিছু বলছে না, কারণ সে অন্যায়ের সাথে আপোষ করবে না, সে দেশপ্রেমে বদ্ধপরিকর। একইভাবে উদ্দীপকের মৃদুল তার বাবার শেষ উপদেশটা মেনে নিয়েছে এবং সে অন্যায়ের সাথে কখনো আপোষ করছে না, সুতরাং সে দলিলে সাইন করে নাই। দ্যাটস ওয়াই সঠিক উত্তর হচ্ছে নুরুল হুদা। পরের প্রশ্ন, উদ্দীপকের বিষয়ের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য কোথায়? প্রতীকী ব্যঞ্জনায়, পটভূমিতে, ঘটনায়, সমাজচিত্রে। উত্তর হচ্ছে প্রতীকী ব্যঞ্জনা। অর্থাৎ দুটো ঘটনা দিয়ে আমাদের বোঝানো হয়েছে অন্যায়ের সাথে আপোষ নয়, এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। মার্জিয়া মোহনা কমেন্ট করেছে, ধন্যবাদ। জুবায়েদ, সঞ্চিতা, জাহিদ, তোমরা কমেন্ট করতে থাকো। পরের প্রশ্ন, মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছে সরকারি অফিসের কনিষ্ঠ কেরানি মঞ্জু। হঠাৎ মিছিল আর গুলির শব্দ। ভাষা আন্দোলনকারীদের সাথে মঞ্জুর ওপরও বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ বাহিনী। তারপর থেকে মঞ্জু হয়ে ওঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। ঠিক আগে আমরা যেমন উদ্দীপক পড়েছি সেরকম। উদ্দীপকের পুলিশ বাহিনী রেইনকোট গল্পে কাদের প্রতিনিধিত্ব করে? রাজাকার, মিলিটারি, পুলিশ, মিসক্রিয়েন্ট। আমরা জানি পাকিস্তানি মিলিটারিরা আমাদের রেইনকোট গল্পে দেখেছি অনেক বাঙালিদের উপর নির্যাতন মারধর করেছে। আবার উদ্দীপকে দেখছি পুলিশ বাহিনী সাধারণ মানুষদের উপর মারধর করছে, অর্থাৎ মিলিটারিদের প্রতিনিধিত্ব করে। সঠিক উত্তর হচ্ছে বি, মিলিটারি। জান্নাতুল শেফা কমেন্ট করেছে, ধন্যবাদ। এখন আমরা 69 নম্বর প্রশ্ন পড়ব। উদ্দীপকের মঞ্জু ও রেইনকোট গল্পে নুরুল হুদার চারিত্রিক ঐক্য কর্মে, শিক্ষায়, ভাষা চেতনায়, চেতনার পরিবর্তনে। উত্তর হচ্ছে চেতনার পরিবর্তনে। কারণ মঞ্জু ছিল সাধারণ কেরানি, সে হচ্ছে একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে ভাষা আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। আবার একইভাবে নুরুল হুদা ছিল একজন সাধারণ লেকচারার, সে একজন ভীরু প্রকৃতির মানুষ। সে রেইনকোট গায়ে দেওয়ার পরে সাহস এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। অর্থাৎ দুজনারই চেতনার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ দুজনের চারিত্রিক ঐক্য হচ্ছে চেতনার পরিবর্তনে। এবার আমরা রেইনকোট শেষ করলাম, অর্থাৎ আমাদের 3টি গল্প শেষ, এখনো 3টি গল্প বাকি আছে। এবার আমরা পড়বো হচ্ছে বিলাসী। তোমরা এতক্ষণ যারা আমাদের সাথে কন্টিনিউ করছো অশেষ অশেষ ধন্যবাদ। আশা করছি পরীক্ষার হলে গিয়ে মনে হবে আমরা ভাগ্যিস ক্লাসটি করেছিলাম, সেই জন্য আমরা এখন আর কি ফলভোগ করছি, এটা মনে হবে। কারণ আমরা খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট টপিক থেকে বিগত বছরের প্রশ্নগুলো রিসার্চ করে তোমাদের জন্য প্রশ্নগুলো সিলেক্ট করি যে কোনগুলো তোমাদের পড়াবো, এবং তার সাথে তো আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজেদের আমরা তো স্টেজটা পার করে এসেছি, সেই অভিজ্ঞতা মিশিয়ে তোমাদেরকে আমরা এখানটায় ক্লাসটা নেই। নিচের উদ্দীপকটির আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। মরণ রে তুই মম শ্যাম সমান। অর্থাৎ এটা একটা কি বলবো আধ্যাত্মিক বা রোমান্টিক একটা ডায়লগ। মরণ রে তুই মম শ্যাম সমান, অর্থাৎ ভালোবেসে সে মৃত্যুকে বরণ করছে এবং সে মৃত্যু তার প্রেমিকের সমান, শ্যামের সমান, এটি বুঝিয়েছে। উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? মৃত্যুঞ্জয়, বিলাসী, ন্যাড়া, ন্যাড়ার আত্মীয়। আমরা জানি বিলাসীর গল্পে বিলাসী ছিল একটা হচ্ছে মালো অর্থাৎ ছাপুরে জাতির মেয়ে, এবং মৃত্যুঞ্জয় ছিল ভালো উঁচু বংশের লোক। তো তাদের মধ্যে একটা হচ্ছে কি বলে প্রেমের সম্পর্ক হয়ে যায়, পরে তারা বিয়ে করে, কিন্তু পরে মৃত্যুঞ্জয়ে সাপের কামড়ে সে হচ্ছে মারা যায়, এবং তখনই তার কাছে থাকা অর্থাৎ বিলাসীর কাছে থাকা বিষকে বিলাসীও আত্মহত্যা করে। অর্থাৎ তার প্রেমিক বেঁচে নেই, সুতরাং তার প্রেমিকের শোকে সেও মারা যায়। অর্থাৎ মৃত্যুই তার শ্যামের সমান বা প্রেমিকের সমান। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বিলাসী। রবিউল মৃধা, রুম্পা শীল, তোমরা উত্তর দিতে থাকো। নাফিসা, হ্যাঁ পিডিএফ ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, তোমরা শেয়ার দাও ক্লাসটি, বন্ধুদের মেনশন দাও এবং শেয়ার ডান লিখো, অবশ্যই ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে গ্রুপে এবং আমাদের পেজে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং কোশ্চেনগুলো থাকবে, তোমরা নিজেরাও আবার করে একবার শেষ মুহূর্তে দেখে যেতে পারবা। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কি? অর্থাৎ এখানে যে আমরা দেখলাম মরণ রে তুই মম শ্যাম সমান, অর্থাৎ মৃত্যু হচ্ছে প্রেমিকের সমান, অর্থাৎ মৃত্যু প্রেমিকের সমান বা
প্রেমিকের জন্য মৃত্যুবরণ করা যায় এরকম কিছু বুঝিয়েছে। আবার আমরা দেখি বিলাসীও মৃত্যুঞ্জয়ের জন্য মৃত্যুবরণ করছে স্বেচ্ছায়। দুটির একটাই কমন বা সাধারণ কারণ, সেটি কি আমাদের দেখতে হবে, ধর্ম, সমাজ, প্রেম, ঘৃণা। আমরা জানি বিলাসী আর মৃত্যুঞ্জয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই জন্য বিলাসী আত্মহত্যা করে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে প্রেম। সঞ্চিতা উত্তর দিয়েছে, ধন্যবাদ। তামিম উত্তর দিয়েছে, হ্যাঁ তামিম পিডিএফ দেওয়া হবে, টেনশনের কিছু নেই। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। সুনাম কথাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ গ্রামের লোকজন তার থেকে সুবিধা নিত ঠিকই, অর্থাৎ বাবারা ছেলেদের শিখিয়ে দিত, তার বই হারিয়ে গেছে, মাইনা নাই, ক্লাসের মাইনা হারিয়ে গেছে স্কুলের, সেভাবে টাকা নিত, তার সাথে একসাথে খাওয়া দাওয়া করতো, কিন্তু তার সাথে কেউ মিশতো না। কিন্তু কেন মিশতো না? কারণ তার নামে নানান ধরনের দুর্নাম রটনা করা হয়েছিল। সুতরাং সেটা বোঝাতেই আমাদের লেখক বলেছেন গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সুনাম অর্থে, অপমান অর্থে, কুখ্যাতি, দুর্নাম। আমরা জানি তার কাকা মৃত্যুঞ্জয়ের খুড়ো অনেক দুর্নাম করে বেড়াতো তার নামে, যে আমার এই খায়, গুলি খায়, এই সেই, নেশাভান করে, ভালো না, এই সেই, অর্থাৎ তার অনেক দুর্নাম ছিল। দুর্নামটা বোঝাতেই ব্যঙ্গার্থে আমাদের গল্পের গল্পকার তিনি হচ্ছে সুনাম শব্দটি ব্যবহার করেছেন। এবার আমরা 73 নম্বরে চলে এসেছি। তোমরা 73 নম্বরের দিকে চোখ রাখো। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? মন্দির, চরিত্রহীন, দেনা পাওনা, পল্লী সমাজ। তিনি প্রথম যে মুদ্রিত রচনা তার শরৎচন্দ্রের, সেটি আবার একটি পুরস্কার পায়। পুরস্কারটির নাম হচ্ছে কুন্তলিন পুরস্কার। আমি লিখে দিচ্ছি এক্সট্রা তথ্য, কুন্তলিন। এটা অনেক সময় আসে, ক নম্বরেও আসে প্রশ্নতে। কুন্তলিন পুরস্কার পান, অর্থাৎ কোনটি লিখে কুন্তলিন পান? এটা হচ্ছে মন্দির, অর্থাৎ মন্দির হচ্ছে তার প্রথম মুদ্রিত রচনা। বিলাসী গল্প থেকে কেমন সিকিউ আসে? বিলাসীতে বোঝানো হয়েছে শ্রেণী বৈষম্য, উঁচু জাত নিচু জাত, তারপর দুজনের প্রেমের সম্পর্ক, দুজন একজন আরেকজনের কাছে পাওয়ার যে একটা স্পৃহা, বা দুজন একসাথে থাকতে যাওয়ার যে স্পৃহা, সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে, সমাজের কুসংস্কারকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো করে বাঁচার যে একটা আগ্রহ, চেষ্টা, এটা হচ্ছে এই গল্পের ইনার মিনিং। তো এই মিনিংটার উপর ভিত্তি করেই অনেক ধরনের সিকিউ আসে, যে শহরে পড়ালেখা করা ছেলে গ্রামে এসে গরিব মেয়েকে বিয়ে করেছে, বাবা ত্যায্য করে দিয়েছে, দুজন একসাথে সংসার করছে। এই কোন বিলাসী গল্পের কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, বা সমাজের কি প্রভাব, এই ধরনের থেকে গ আর ঘ নম্বর আসে। আর ক নম্বরটা এমসিকিউর সাথে মিল। আর খ নম্বরের বিভিন্ন ব্যাখ্যা বা লাইনের হচ্ছে শব্দার্থ টিকা থেকে অনেক সময় দেয় যে কি বোঝায়, কি বোঝানো হয়েছে। তো আমরা সেই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করি পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে, যে যেমনটা বললাম উদ্দীপক, গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে। রাশভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে। এখন প্রশ্ন, উদ্দীপকের সমীর চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রে মিল আছে? অর্থাৎ উদ্দীপকের সমীর চরিত্রের সাথে, অর্থাৎ সমীর ব্রাহ্মণের ছেলে, সে গ্রামে গিয়ে জেলের মেয়েকে বিয়ে করেছে, নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে। বিলাসী গল্পে কে বিলাসীকে বিয়ে করেছিল? মৃত্যুঞ্জয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় উচ্চ জাতির হয়েও সে মালো বা সাপুরে সম্প্রদায়ের মেয়ে বিলাসীকে বিয়ে করেছিল। উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের সাথে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত তা হলো অশিক্ষা, শ্রেণী বৈষম্য, নিষ্ঠুরতা, অসমতা। সঠিক উত্তর হচ্ছে শ্রেণী বৈষম্য। আমরা জানি কেন বিলাসীকে আর মৃত্যুঞ্জয়কে সামাজিকভাবে একঘরে করা হয়েছিল, বা তারা কেন সমাজচ্যুত করা হয়েছিল? শ্রেণী বৈষম্য। কারণ মৃত্যুঞ্জয় ছিল আপার ক্লাসের আর বিলাসী ছিল লোয়ার ক্লাস, অর্থাৎ নিচু জাত আর নিচু জাতের। তাদের মধ্যে বিয়ে হওয়ার ফলে সমাজ এটা মেনে নিতে পারে না, অর্থাৎ মূল কারণ ছিল শ্রেণী বৈষম্য। ঠিক একই কারণেও উদ্দীপকের উপেন্দ্রনাথ সমীরকে ত্যায্য পুত্র করে সম্পত্তি থেকে বঞ্চিত করে। সুতরাং উভয় উদ্দীপক এবং গল্পের মধ্যে মিল হচ্ছে শ্রেণী বৈষম্যে। পরের প্রশ্ন, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে প্রকাশ পেয়েছে? ব্যঙ্গার্থে, প্রশংসার্থে, ক্ষোভার্থে, নিন্দার্থে। আমরা যে শব্দার্থ টিকা দেখি ওখানের মধ্যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাতে বলা আছে মহত্ব ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই মহত্ব হচ্ছে ব্যঙ্গার্থে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। আমরা খুব ভালো করে জানি সে থার্ড ক্লাসে পড়তো, এবং সবাই বলে যে সে কবে যে থার্ড ক্লাসে উঠেছিল সেই ইতিহাস কেউ জানে না, অর্থাৎ সে এক ক্লাসে বহু বছর ধরে ছিল, অর্থাৎ সে থার্ড ক্লাসে পড়তো।
হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। তাজুল, রাহুল, নাফিসা, রুম্পাশীল, ধন্যবাদ। নিচের উদ্দীপকটির আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা। সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল, আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমার হোটেলে রাখি না। এখন প্রশ্ন হচ্ছে, প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রে মিল রয়েছে? মৃত্যুঞ্জয়, নেড়া, বিলাসী, খুড়া। অর্থাৎ প্রীতিময় সে চাকমা আদিবাসীর জন্য তাকে হোটেল মালিক খেতে দেয় নাই, অর্থাৎ তার সাথে একটা ডিসক্রিমিনেশন বা বৈষম্য করেছে। আবার আমরা দেখি বিলাসী গল্পে বিলাসী নিচু জাতের মেয়ে হয়, তার সাথে একটা বৈষম্য হয়, অর্থাৎ বিলাসীর সাথে প্রীতিময় চাকমার মিল রয়েছে। সঞ্চিতা সঠিক উত্তর, নাফিসা সঠিক উত্তর দিয়েছে, প্রীতম সাহা, জিতু ধন্যবাদ সঠিক উত্তরের জন্য, মুশফিক, ওয়াসি ধন্যবাদ তোমাদের। পরবর্তী প্রশ্ন, প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ তা হলো সংকীর্ণতা, ব্রাহ্মণ্যবাদ, অস্পৃশ্যতা। আমরা জানি কি নিচু জাত, আহা ওকে ছোঁয়া যাবে না, এটা হচ্ছে অস্পৃশ্যতা আর সংকীর্ণতা। ব্রাহ্মণ্যবাদ এখানে প্রকাশ পায় নাই, অর্থাৎ সংকীর্ণতা আর অস্পৃশ্যতা। সি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 1 and 3। পিডিএফটা আমাদের পেজেই আপলোড করা হবে, আকারে ফাইল আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবা, বা আমাদের অনেক সময় স্ক্রিনশটও দিয়ে দেওয়া হয়, টেনশন নাই, পিডিএফ পেয়ে যাবে তোমরা। তো এর মধ্যে আমরা বিলাসী শেষ করলাম, আর বিলাসীতে কি ধরনের সিকিব আসে সেটা আমরা বলেছি। এবার আমরা পড়বো আমার পথ, কাজী নজরুল ইসলামের লেখা আমার পথ প্রবন্ধ। প্রথম প্রশ্ন, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? আগুনের ঝান্ডা, স্পষ্ট কথা, আত্মনির্ভরতা, আগুনের সম্মার্জনা। অর্থাৎ দেশের যারা শত্রু, দেশের যারা যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? আমরা যদি আমার পথ পড়ে দেখি তাহলে দেখবো এখানে আর কবি বলা যাবে না, এখানে হচ্ছে লেখক বা প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম বলেছেন যে আগুনের সম্মার্জনা দ্বারা এগুলোকে দূর করতে হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আগুনের সম্মার্জনা। তারপরে আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলার প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? আগুনের ঝান্ডা, কর্ণধার, গান্ধীজি, অভিশাপ রথের সারথি। অর্থাৎ আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম নিজেকে অভিশাপ রথের সাথে তুলনা করেছেন নিজের সত্যকে স্বীকার করার জন্য, স্পষ্ট কথা বলার জন্য, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অভিশাপ রথের সারথি। পরবর্তী প্রশ্ন, আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? আত্মাকে চেনার মাধ্যমে, দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত হয়ে, ভুলের মধ্য দিয়ে গিয়ে, আগুন সত্য তৈরির মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়ে, অর্থাৎ ভুলের মধ্য দিয়ে গিয়ে আমরা নিজের ভুলটা স্বীকার করলে তবে আমরা সত্যকে খুঁজে পাবো এবং জীবনের সত্যকে আমরা ধারণ করতে পারবো। আমার পথ প্রবন্ধ মূলত কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায়, কিভাবে সত্য এবং নিষ্ঠাবান এবং সৎ হওয়া যায়, কিভাবে নিজের ভেতরের ধী এবং প্রজ্ঞা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে লেখা, অর্থাৎ আত্ম উপলব্ধি থেকে লেখা এই প্রবন্ধটি। সুতরাং এই প্রবন্ধের সাথে এই আত্ম উপলব্ধি সম্পর্কযুক্ত উদ্দীপকই থাকবে এবং সেই রিলেটেড কোশ্চেনই আসবে সিকিউ আকারে। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? আত্মাকে চেনার মাধ্যমে, দাসত্ব হতে মুক্ত হয়ে, ভুলের মধ্য দিয়ে, আগুন সত্য তৈরি মাধ্যমে। সঠিক উত্তর এটা তো বলে দিলাম, ভুলের মধ্য দিয়ে গিয়ে। পরের প্রশ্ন, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বনী আমাদের কি করে তুলেছে? আমাদের যে পরের প্রতি নির্ভরশীলতা, অবলম্বন বাদ, এটি আমাদের কি করে তুলেছে? নিষ্ক্রিয়, বিলাসী, দাস। আমরা জানি বিলাসী করে তুলে না আমাদেরকে, আমরা যদি অন্যের উপর নির্ভরশীল হই সেটা আমাকে দাস এবং নিষ্ক্রিয় বানায়, অর্থাৎ সঠিক উত্তর সি, 1 ও 3। পরের প্রশ্ন, আত্মাকে চিনতে আত্মনির্ভরতা আসে কেন? আত্মাকে চিনলে, এখানে হবে চিনলে, আমাদের টাইপার মিস্টেক করেছে। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন? ধর্মবিশ্বাস প্রবল হয় বলে, দেহতাত্ত্বিক জ্ঞান অর্জন হয় বলে। তোমরা কমেন্ট করে সঠিক উত্তরটি জানাও, আমি অপশন পড়ে দিচ্ছি। ধর্মবিশ্বাস প্রবল হয় বলে, দেহতাত্ত্বিক জ্ঞান অর্জন হয় বলে, মনে অপার্থিব ভাবনা আসে বলে, মানুষের আত্মা শক্তি বৃদ্ধি পায় বলে। অর্থাৎ আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন? মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে। আত্মাকে চেনার মাধ্যমে মানুষ আত্মশক্তি বৃদ্ধি করতে পারে, এনরিচ করতে পারে, তার ফলে মানুষ নিজের উপর নিজে নির্ভর করতে শেখে, অর্থাৎ আত্মনির্ভরতা আসে। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?
বিনয়, দম্ভ, পরাবলম্বন, অসত্য। একটু আগে বলেছি পরাবলম্বন আমাদেরকে দাস বা নিষ্ক্রিয় করে ফেলে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি, পরাবলম্বন। 86 সঠিক উত্তর পরাবলম্বন। সাব্বির ধন্যবাদ, সঠিক উত্তর হয়েছে। রেদওয়ান, নাফিসা ধন্যবাদ। এবার আমরা 87 নম্বর, আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য? এ দম্ভ উঁচু করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে, আর অসাম্প্রদায়িক চেতনা লাভ করে। অর্থাৎ আমাদের দেখেছি আমার পথ প্রবন্ধে অসাম্প্রদায়িকতা নিয়ে তেমন একটা কিছু বলা নেই। অর্থাৎ আমরা যদি নিজেকে চিনি, নিজের আত্মনির্ভরতা বাড়াই, তাহলে এটা আমাদের মাথা উঁচু করে। এ দম্ভ মাথা উঁচু করে, এখানে মাথা মিস্টেক হয়েছে। এ দম্ভ মাথা উঁচু করে এবং মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে, অর্থাৎ 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? বারবার ভুল করে, ভুল স্বীকার করে, ভুল থেকে শিক্ষা নিয়ে, ভুল চেপে ধরে। এ আর ডি আগেই বাদ। এখন তোমাদের কনফিউশন লাগতে পারে ভুল স্বীকার করে আর ভুল থেকে শিক্ষা নিয়ে দুটোর মধ্যে। আগে আমাদের ভুল স্বীকার করতে হবে, তারপর সেখান থেকে শিক্ষা নেওয়া বা না নেওয়ার বিষয়। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে ভুল স্বীকার করে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ভুল স্বীকার করে। আচ্ছা, তোমরা অনেকে জানতে চেয়েছো এই পিডিএফ কোশ্চেনগুলো কোথায় দেওয়া হবে। আমাদের পেজের টেলিগ্রাম গ্রুপ আছে এবং এটার গ্রুপটার লিঙ্ক হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা লিঙ্কটা ভিজিট করো এবং গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানটাই আমরা পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিব। নিচের উদ্দীপকটির আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। অর্থাৎ এটা একটা আধ্যাত্মিক লাইন। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। উদ্দীপকটি আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে, মনুষ্যত্ববোধ, সাম্যবাদ, সত্যের বন্দনা, আত্মসচেতনতা। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? মনুষ্যত্ববোধ, সাম্যবাদ, সত্যের বন্দনা, আত্মসচেতনতা। এটি হচ্ছে আত্মসচেতনতা। সঠিক উত্তর হচ্ছে আত্মসচেতনতা। কারণ আমার পথ প্রবন্ধে কবি আত্মাকে চিনে আত্মনির্ভরশীল হতে বলেছেন, আত্মসচেতন হতে বলেছেন। আবার এখানেও বলেছে জীবনে জীবন যোগ করা না হলে, অর্থাৎ নিজের জীবনকে না চিনলে, তাতে কিছু মেহনত না করলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয়ে যায় গানের পসরা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আত্মসচেতনতা। পরবর্তী প্রশ্ন, উদ্দীপক ও আমার পথ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে জীবন বন্দনা, আত্মনির্ভরশীলতা, মানব ধর্ম। আমরা জানি আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নজরুল ইসলাম আমাদের বলেছেন আত্মনির্ভরশীল হতে হবে এবং মানুষকে সাহায্য করতে হবে, এবং নিজে শক্তিশালী হলে, আত্মনির্ভরশীল হলে তবে অন্যকে সাহায্য করতে পারবো। অর্থাৎ তিনি মানব ধর্ম, জীবন বন্দনা এবং আত্মনির্ভরশীলতা তিনটির কথাই বলেছেন। অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। এবার আমরা আমাদের আজকে শেষ গল্প 52 দিনগুলি পড়বো। 52 দিনগুলিতে আমরা দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন জেলে আটক করে রাখা হয়, তার জেলের দিনলিপি নিয়েই 52 দিনগুলি লেখা হয়েছে। এবার আমাদের 52 দিনগুলি থেকে প্রথম প্রশ্ন, আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। উক্তিটি কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিল সেটি জানতে চেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ কামাল আর শেখ ফজিলাতুন্নেসা মুজিব। সঠিক উত্তর হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব। উনি চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগারে, যে আমি তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে গিয়েছি। অর্থাৎ এটি তখন চিঠি লিখে প্রকাশ করেছিল, আর পরবর্তী যখন সামনাসামনি দেখা হয় তখন তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব। পরবর্তী প্রশ্ন, কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়? শাসকরা যখন শোষক হয়, স্বৈরাচার যখন জেকে বসে, আর আমলাতন্ত্রের দৌরাত্ম্য যখন বাড়ে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়, আমরা গল্পটি পড়ে দেখি যদি 52 দিনগুলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখেছেন, শাসকরা যখন শোষক হয়, স্বৈরাচার যখন জেকে বসে, আর আমলাতন্ত্রের দৌরাত্ম্য যখন বাড়ে, এই তিনটির কারণে জনগণের মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি হয়। অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ওপরওয়ালাদের নির্দেশে, অর্থাৎ হাই অফিসিয়ালসদের নির্দেশে বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জ থেকে কোথায় রাখা হয়েছিল? নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার সময় কোথায় রাখা হয়েছিল? জাহাজ ঘাটে, পুলিশ ব্যারাকের ঘরে, ভিক্টোরিয়া পার্কে, থানা হাজতে। অর্থাৎ তাকে যখন ফরিদপুর কারাগারে থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাকে হচ্ছে নারায়ণগঞ্জে নিয়ে গিয়ে হিসেবে রাখার কথা ছিল জাহাজ ঘাটে। ওখান থেকে তারা জাহাজে বা লঞ্চে চড়ার কথা ছিল, কিন্তু
ওপরওয়ালাদের নির্দেশে তাকে রাখা হয়েছিল পুলিশ ব্যারাকের ঘরে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে পুলিশ ব্যারাকের ঘরে। পরের প্রশ্ন, নিচের উদ্দীপকটির আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। স্বাধীনতা আন্দোলনের সময় দেশের মানুষ জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে শহর বন্দর গ্রাম আন্দোলিত করে তোলে। এখন উদ্দীপক থেকে প্রশ্ন, 52 দিনগুলো রচনায় উল্লিখিত সাদৃশ্যপূর্ণ স্লোগানগুলো কি কি? রাজবন্দীদের মুক্তি চাই, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, আর বাঙালিদের শোষণ করা চলবে না। আমরা যদি বঙ্গবন্ধুর এই রচনাটা পড়ে দেখি তাহলে আমরা দেখব তিনি লিখেছিলেন রাজবন্দীদের মুক্তি চাই আর বাঙালিদের শোষণ করা চলবে না। এই দুটি স্লোগান দিয়ে মিছিল হয়েছিল, জেলখানা অবধি এসেছিল এবং তিনি এই দুটি মিছিল শুনতে পেয়েছিলেন স্লোগান। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 আর 3 সি। উদ্দীপকে 52 দিনগুলো রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে? বিচারহীনতার প্রতিবাদ, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তির আকাঙ্ক্ষা, আর পরাধীনতা থেকে মুক্তি। সঠিক উত্তর হচ্ছে পরাধীনতা থেকে মুক্তি। অর্থাৎ উদ্দীপকের যে বলা হয়েছে জয় বাংলা স্লোগান, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এটি দ্বারাও যেমন পরাধীনতা থেকে মুক্তি বোঝায়, আবার বঙ্গবন্ধুর 52 দিনগুলি থেকেও তিনি মুক্তি চেয়েছিলেন, জেলখানা থেকে বের হতে চেয়েছিলেন, অর্থাৎ পরাধীনতা থেকে মুক্তি হচ্ছে সাধারণ পয়েন্ট এবং এটি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয় কবে? এটা আমরা খুব ভালো করে জানি, খুব ঘটা করে হয়েছিল 2020 সালে। পরের প্রশ্ন, ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন? সিপাহীদের মাধ্যমে, প্রহরীদের সহায়তায়, রেডিও শুনে, বন্দীদের কাছ থেকে। সঠিক উত্তর হচ্ছে সিপাহীদের মাধ্যমে। অর্থাৎ সিপাহীরা বলা বলি করছিল ভাষা শহীদরা কিভাবে শহীদ হয়েছিল সেটা, এবং তখন বঙ্গবন্ধু সেটা শোনেন। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলে? আমলাতন্ত্র, স্বৈরতন্ত্র, শাসনতন্ত্র, গণতন্ত্র। আমরা জানি রাষ্ট্রীয় প্রশাসনে যখন সরকারি কর্মচারীদের কর্তৃত্ব বেশি থাকে সেটিকে বলা হয় আমলাতন্ত্র, অর্থাৎ আমলাদের যদি কর্তৃত্ব বেশি থাকে সেটাকে বলা হয় আমলাতন্ত্র। পরের প্রশ্ন, ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলেছিল কত তারিখে? ফরিদপুরে কোন তারিখে সারাদিন মিছিল হয়েছিল? যে মিছিলটা জেলখানার সামনে এসেছিল এবং স্লোগান দিয়েছিল যে রাজবন্দীদের মুক্তি চাই, তারপরে হচ্ছে বাঙালিকে শোষণ করা চলবে না চলবে না। অপশন হচ্ছে 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি। সঠিক উত্তর হচ্ছে 22 ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারিতে ফরিদপুরে সারাদিন মিছিল হয়েছিল রাজবন্দীদের মুক্তির দাবিতে। আমাদের শেষ প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, জাহাজ ঘাটে শেখ মুজিবুর রহমান সহকর্মীদের কাছে কি চাইলেন? অর্থাৎ তাকে নারায়ণগঞ্জের জাহাজ ঘাটে তিনি সহকর্মীরা যারা দেখতে এসেছিল তিনি কি চেয়েছিলেন তাদের কাছে? মুক্তি, ক্ষমা, বিদায়, ভালোবাসা। তিনি সবার কাছে ক্ষমা চেয়েছিলেন, কারণ তিনি সেই সময় আন্দোলনে সবার সাথে যোগ দিতে পারেন নাই জেলখানায় বন্দী থাকার কারণে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক্ষমা। এখন যদি 52 দিনগুলি থেকে সিকিউর কথা বলি, 52 দিনগুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে স্বাধীনতার মানে স্বাধীনতা না তো সেটা হচ্ছে ভাষা আন্দোলনের সময় ছিল, অর্থাৎ কিভাবে মুক্তি, কোনো অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ জাগরণ করা, বা কিভাবে কোনো কিছু অধিকার আদায় করে নিতে হবে, বা কিভাবে একটা পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আসতে হবে, ভাষার অধিকার আদায় করে নিতে হবে। তো এই অধিকার আদায়, পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আসা, তো এটা হচ্ছে এই গল্পের ইনার মিনিং। তো এর সাথে রিলেট করেই কোনো একটা উদ্দীপক থাকবে এবং সেখান থেকে সিকিউ লিখতে হবে। তো এই ছিল আজকে আমাদের বাংলা হচ্ছে 6টা গল্প। গতকালকে আমরা একটা পড়িয়েছি মাসি পিসি, এই 7টা গল্প, অর্থাৎ প্রথম পত্রের গদ্য আমরা এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সলভ করলাম, তার সাথে সিকিউর দিক নির্দেশনা দিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর নেক্সট দিন আমাদের হচ্ছে পদ্য নিয়ে ক্লাস আছে, অবশ্যই তোমরা কালকে আমাদের সাথে জয়েন করবা আশা করছি। এবং আজকে রাতে জুওলজি, অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের জন্য জুওলজি ক্লাস আছে, সবাই যুক্ত হবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।